হ্যালো এভরিওয়ান, নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে কিউ ডাটা স্ট্রাকচার। তো মূলত কিউ ডাটা স্ট্রাকচার যদি কখনো আমাদের কোনো ব্যাকএন্ড সিস্টেম ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজন পড়ে, তখন আমাদের কোন ডাটা স্ট্রাকচারটা চুজ করা উচিত সেটা নিয়েই আমরা আজকের ভিডিওতে কথা বলবো। তো শুরুতে আমরা জেনে নেই কিউ জিনিসটা আসলে কি। কিউ হচ্ছে, মনে করুন আপনার কাছে একটা কাউন্টার আছে, যে কাউন্টারে হয়তো বা টিকিট বিক্রি করে একজন মানুষ। এরকম একটা মানুষ, সে টিকিট বিক্রি করে। এখন এই টিকিট নেওয়ার জন্য প্রথমে একজন মানুষ আসছে টিকিট কিনতে, তারপরে আরেকজন মানুষ আসছে টিকিটটা কিনতে, তারপরে আরেকজন মানুষ আসছে টিকিট কিনতে, এরকম অনেকগুলো মানুষ টিকিট কিনতে আসছে। এখানে এরকম অনেকেই আসতে পারে। এখন এই যে টিকিটটা, এই কাকে আগে দেওয়া উচিত সেটা হচ্ছে যে প্রথমে আসছে তাকে কিন্তু আগে টিকিটটা দেওয়া উচিত। অর্থাৎ এই কাউন্টারের ব্যক্তিটা কি করবে, সে প্রথমে এই যে প্রথম যে ব্যক্তিটা ছিল তাকে টিকিটটা দিয়ে দেবে। টিকিটটা দিয়ে দিলে এই যে ব্যক্তিটা লিস্টে ছিল, লাইনের শুরুতে ছিল, সে ব্যক্তিটা লাইন থেকে কিন্তু চলে যাবে। তারপরে পরের ব্যক্তিটাকে কিন্তু টিকিট দেওয়া হবে, সেও লাইন থেকে চলে যাবে। তারপরে তারপরের ব্যক্তিকে টিকিট দেওয়া হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে টিকিট দিয়ে কিউটাকে শেষ করা হবে, অর্থাৎ লাইনের সবাই টিকিটটা পেয়ে গেল। এখন আপনি যদি চিন্তা করেন যেখানে যে মাত্র যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা আসলে বিহেভিয়ারটা কীরকম হলো। বিহেভিয়ারটা হলো, এই যে মানুষটা, সেই মানুষটা কিন্তু শুরুতে আসছিল, অর্থাৎ সে ফার্স্ট আসছিল। সে সবার প্রথমে এসে সে লাইনে দাঁড়াইছে এবং তাকে কিন্তু সবার প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটার নাম হচ্ছে যে ফার্স্ট কামস, এবং ফার্স্ট তাকে কি করা হয়েছে, সার্ভড করে দেওয়া হয়েছে। তো এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেই সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কিউ। তো কিউ কি সিস্টেমে চলে, কিউ যে সিস্টেমে চলে সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ফিফো। অর্থাৎ যে ফার্স্টে আসবে সে ফার্স্টেই আউটপুটটাকে পাবে। এখন এই যে কিউ ডাটা স্ট্রাকচার যদি কখনো আমাদের কোনো ব্যাকএন্ড সিস্টেমে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের কাছে কি কি অপশন আছে তাহলে। তো অপশন হিসাবে আমরা জানি যে আমাদের একটা অপশন আছে হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু আমরা পাইথন ইউজ করছি, পাইথনের আমাদের লিস্ট খুবই পাওয়ারফুল। লিস্টের আমরা শুরু থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, যেখান থেকে ইচ্ছা আমরা ভ্যালুকে সরাইতে পারি। তো আমরা কি এরকম করতে পারি না যে আমরা যদি এখানে একটা লিস্ট নিয়ে নিলাম, যে লিস্টের মধ্যে আমরা কিছু ভ্যালু এখানে ইনসার্ট করে দিলাম, যে আমি এখানে কিছু ভ্যালু ইনসার্ট করে দিলাম, যেখানে আমাদের 10 আছে, এখানে 20 আছে, এখানে 30 আছে, এখানে 40 আছে, এবং এখানে আছে হচ্ছে 50। এরকম কিছু ভ্যালু আমাদের এখানে রয়ে গেছে। এখন আমাদের এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। এখন আমাদের যেহেতু লাগবে কি, যে শুরুতে আসছে তাকে শুরুতে বের করে দিতে হবে। তো অ্যারের মধ্যে একটা মেথড আছে, যে মেথডের নাম হচ্ছে অ্যারে ডট পপ। এখন অ্যারে ডট পপ যখন আমরা শুধু লিখি, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে অ্যারের যে লাস্টের এলিমেন্ট আছে, সেই লাস্টের এলিমেন্টটা পপ হয়ে যায়। মানে এই যে 50, আমি যদি অ্যারে ডট পপ লিখি, এই 50টা রিমুভ হয়ে যাবে। এখন আপনি যদি চিন্তা করেন যে এই 50 রিমুভ হওয়া থেকে আমার কোনো ক্ষতি হয়েছে, আমার কিন্তু খুব একটা ক্ষতি হয় না। কারণ এখানে কী হয়েছে, যে অ্যারে লাস্টের এলিমেন্টটা এখান থেকে চলে গেছে, হয়তো বা এখানে কিছু গার্বেজ ভ্যালু এরকম রয়ে গেছে, বাট 50 কিন্তু রিমুভ হয়ে গেছে, কোনো প্রবলেম হয় নাই। বাট প্রবলেম হয় হচ্ছে যখন আমরা পপের মধ্যে চাইলে কিন্তু আমরা কোনো ইন্ডেক্সও দিয়ে দিতে পারি। যেমন আমি যদি চাই যে এই ইন্ডেক্সটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন আমি যদি চাই যে এখানে আমি 1 লিখবো, পপ অফ 1, তাহলে আমার এই যে 1তম ইন্ডেক্স যেটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। বাট এইটা রিমুভ হইলেও আমাদের কি ঘটনা ঘটবে সেটা আমরা পরে জানি। তার আগে আমরা বুঝবো যে যদি আমরা এরকম রিমুভ করি তাহলে কিন্তু এটা কিউ এর আচরণ করছে না। বাট আমরা যদি এই জায়গাটাতে 1 না দিয়ে 0 লিখে ফেলি, তাহলে কি হবে, যদি আমরা 1 না দিয়ে 0 লিখে ফেলি, তাহলে কিন্তু আমাদের এই যে 10 যে ছিল, সেই 10 কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন 10 আমরা রিমুভ করে ফেললাম, তাহলে 10 রিমুভ করে ফেললাম, তাহলে তো কিন্তু আমাদের ঘটনা শেষ। যে 10 আমাদের যেহেতু রিমুভ হয়ে গেল, তাহলে কিউ এর মতো আচরণ পাচ্ছি। তাহলে আমরা যদি নেক্সটের 20কে পেতে চাই, তাহলে কিভাবে পেতে পারি? তাহলে পাওয়ার জন্য আমাদের মনে একটা প্রশ্ন আসলো, যে আমরা যদি 20কে পেতে চাই, আমরা এরকম করব যে প্রথমে 10কে আমরা পপ করব, তারপরে এই যে অ্যাড্রেসটা ছিল, এই অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব, অ্যারেকে আমরা ডিরেক্ট এই অ্যাড্রেসে পয়েন্ট করব। তার কারণ কি? তার কারণ হচ্ছে
আমরা জানি যে কোনো অ্যারে সবসময় তার প্রথম ইন্ডেক্সটাকেই কিন্তু পয়েন্ট করে থাকে, মানে অ্যারের কাছে কিন্তু সমস্ত অ্যাড্রেস থাকে না, সমস্ত এলিমেন্টের অ্যাড্রেস থাকে না। অর্থাৎ এই যে একটা টোটাল লিস্ট আছে, এই লিস্টের মধ্যে অ্যারে চিনে শুধুমাত্র প্রথম এলিমেন্টকে, কারণ প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটাই তার কাছে দেওয়া থাকে। এখন আমি যেহেতু প্রথম এলিমেন্টকে ডিলিট করে দিছি, তো অ্যারেকে অবশ্যই তার দ্বিতীয় এলিমেন্টে পয়েন্ট করতে হবে। যদি সে দ্বিতীয় এলিমেন্টকে পয়েন্ট করে তবেই কিন্তু সে কাজ করবে। তো অ্যারেকে ধরলাম যে আমি অ্যারেকে আমি দ্বিতীয় এলিমেন্টে দিয়ে দিছি, তাহলে দ্বিতীয় এলিমেন্টে সে আবার 20কে পপ করলো। অ্যারেকে আমি কি করলাম, এই যে এই লাইনটা ছিল, এই লাইনটা এখান থেকে কানেক্ট না হয়ে এখন এটা কানেক্ট হয়ে যাবে তার পরের এলিমেন্টটাতে, এই এলিমেন্টটাতে কানেক্ট হয়ে যাবে। বা আমি কি করলাম যে এই 30কে আবার ডিলিট করলাম, তারপরে এই অ্যারের যে কানেকশনটা ছিল এখানে এটা থেকে এটা এখানে না দিয়ে 40তে আমি কিন্তু কানেক্ট করে দিলাম। তাহলে কিন্তু আমরা কিউ এর মতনই আচরণ পাচ্ছি, যে আমাদের প্রথম এলিমেন্ট সেটা আমরা প্রথম এলিমেন্টে বসাইলাম, তারপরে আমাদের দ্বিতীয় এলিমেন্টে চলে গেলাম, তারপরে তৃতীয় এলিমেন্টে চলে গেলাম, এভাবে কিন্তু আমরা কিউ এর মতো আচরণ পাচ্ছি। এবং যদি আমরা খেয়াল করে দেখি এখানে যে ধরনের অপারেশন আমরা এখানে সিমুলেট করছি, সেই অপারেশন কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। অর্থাৎ জাস্ট আমরা একটা এলিমেন্টকে ডিলিট করছি আর এটাকে পরের পয়েন্টে পাঠাই দিচ্ছি, তাহলে অপারেশন আমাদের কিন্তু খুব বেশি হচ্ছে না। জাস্ট ও অফ ওয়ানই আমরা বলতে পারি, যে ডিলিট করার জন্য একটা ও অফ ওয়ান এবং অ্যারেকে পরের পয়েন্টে পাঠিয়ে দেওয়ার জন্য আবার হচ্ছে ও অফ ওয়ান, জাস্ট দুইটা অপারেশন। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের অপারেশনকে আমরা বলতে পারি ও অফ ওয়ান। অর্থাৎ খুবই কিন্তু এফিসিয়েন্ট হচ্ছে আমাদের চিন্তা যদি আমরা এইভাবে করি। এখন আমরা একটু কোডে চলে যাব, কোডে গিয়ে আমরা দেখব যে আসলেই যে আমরা যেরকমটা চিন্তা করলাম এরকম ঘটনা অ্যাকচুয়ালি ঘটে কিনা। তো তার জন্য আমরা একটা এন নিয়ে নিলাম, যে এন এর সাইজ আমরা নিব হচ্ছে 1 লক্ষ। আমরা 1 লক্ষ সাইজ এখানে নিয়ে নিলাম এবং আমরা একটা লিস্ট তৈরি করলাম, যে লিস্টের নাম দিলাম হচ্ছে কিউ। এই কিউ এর মধ্যে আমি লিখলাম যে লিস্টের মধ্যে আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম এন, এবং এন যদি দিয়ে দিই তারপরে আমি যদি এটাকে প্রিন্ট করি, যে প্রিন্ট করো আমাদের কিউটাকে, তাহলে আপনি দেখতে পারবেন যেখানে আমাদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে, যে লিস্টের মধ্যে 1 লক্ষটা এলিমেন্ট আছে। এই যে এখানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 1 লক্ষটা এলিমেন্ট এখানে তৈরি হয়ে গেছে। হয়তো বা অনেক বড় এলিমেন্ট দেখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমি এটা 10 দিয়ে আগে দেখাই দিই যে কিউটা কীভাবে তৈরি হচ্ছে। এই যে 0 1 2 3 এভাবে কিন্তু কিউটা তৈরি হচ্ছে। তো এখন তাহলে আমাকে কি করতে হবে, আমি আবার 1 লক্ষতে চলে আসলাম। আসার পরে আমরা যেভাবে প্ল্যান করছিলাম সেভাবেই আমরা আগাইলাম। সেভাবে আগানোর জন্য আমরা এখানে কি করব, যে আমরা এখানে লিখব যে হোয়াইল যতক্ষণ পর্যন্ত আমাদের কিউটা থাকবে। কেন আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত কিউটা থাকবে, কারণ হচ্ছে যখন আমি এই যে অ্যারের প্রথম এলিমেন্টকে নিয়ে নিছি, আমি কিন্তু এটাকে ডিলিটই করে দিছি। তাহলে যখন আমি এইভাবে সবগুলোকে ডিলিট করে দিব তখন কিন্তু আমার আর এই অ্যারেটা থাকবে না। এবং আমরা জানি যে যদি অ্যারে না থাকে, অর্থাৎ অ্যারের কোনো এলিমেন্ট যদি না থাকে এবং অ্যারে যদি এমটি অ্যারে হয়, সেটা মূলত একটা ফলসি ভ্যালু, অর্থাৎ তখন আমাদের লুপটা কিন্তু থেমে যাবে। তো আমি এখানে লিখলাম যতক্ষণ পর্যন্ত আমার কিউটা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কি করো, ততক্ষণ পর্যন্ত তোমার যে কিউটা আছে সেই কিউয়ের প্রথম যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে তুমি এখান থেকে পপ করে দাও। এবং পপ করা এলিমেন্টকে আমরা চাইলে নিতেও পারি, নেওয়ার জন্য আমরা এখানে এলিমেন্ট নিলাম, নেওয়ার পর আমরা এখানে প্রিন্ট করে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাকে প্রিন্ট করে দেখলাম যে এলিমেন্টটা আসলে এখানে পাওয়া যাচ্ছে কিনা। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের এলিমেন্টের জন্য অনেকগুলো গার্বেজ ভ্যালু এখানে চলে আসছে, এবং এটা কিন্তু এখন পর্যন্ত থামে নাই, এটা চলতেই আছে। কারণ হচ্ছে এখানে 1 লক্ষটা কিন্তু এলিমেন্ট এখান থেকে কি হচ্ছে, পপ হচ্ছে। তো 1 লক্ষ এলিমেন্ট যখন পপ হয়ে যাবে তখন কিন্তু এটা মোটামুটি থেমে যাবে। বাট আমরা দেখছি যে এই যে থামছে, যে লাস্ট আমরা 1 লক্ষর জাস্ট 1 এলিমেন্ট আগে পর্যন্ত আসছি, তারপরে আমি এটাকে থামাই দিছি। এবং 1 লক্ষর আগে এলিমেন্ট পর্যন্ত আমরা পাবো, কারণ 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ আমি থামাই না, এটা এমনিতেই থেমে গেছে। তো এই যে এলিমেন্টটা যে থামছে, সেটা থামতে কী পরিমাণ সময় নিছে এটাও আমরা চাইলে একটু হিসাব করতে পারি। তো হিসাব করার জন্য আমরা এর আগে এই ধরনের কাজ করছিলাম, যে আমরা ইম্পোর্ট করছিলাম হচ্ছে টাইমকে। তো আমরা নিলাম হচ্ছে ইম্পোর্ট টাইম, তো আমরা টাইমকে নিলাম এবং আমরা আমাদের যে অপারেশনটা করবো সেই অপারেশন করার আগে আমরা লিখলাম স্টার্ট টাইম ডট টাইম, এটা আমরা করলাম। এবং একইভাবে এখানে আমরা লিখলাম যে একটা ইন টাইম হচ্ছে আমি লিখলাম যে টাইম ডট হচ্ছে টাইম, এটা হচ্ছে আমাদের ইন টাইম। এবং আমরা প্রিন্ট করার দরকার নেই, শুধু আমাদের টার্মিনালে দেখার দরকার নেই, আমরা অলরেডি বুঝে গেছি যে কিউ আসলে তৈরি হয়েছে। এখন আমরা দেখার চেষ্টা করব যে এই যে কিউটা সে কী পরিমাণ সময় নিছে 1 লক্ষ এলিমেন্টটাকে পপ করার জন্য। তো আমরা যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট করার সময় আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে যে টাইমটা। তো আমরা এখানে লিখলাম যে লিস্ট টুক টাইম, এবং এই টাইমটা কত, টাইমটা হচ্ছে আমাদের ইন্ড যে টাইমটা আছে সেই ইন্ড টাইমটা থেকে আমাদের স্টার্ট টাইমটাকে আমরা বাদ দেবো, এবং এটাকে একটু ফরম্যাট করার জন্য আমরা লিখতে পারি যে আমরা 4 ঘর, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিব, এবং এটাকে আমরা ফরম্যাট স্ট্রিং করার জন্য শুরুতে এফ দিয়ে দিলাম।
এখন আমি যদি এটাকে রান করি তাহলে এখানে আমরা দেখব যে আমাদের প্রোগ্রাম প্রায় 1 সেকেন্ড সময় নিছে, এখানে 1.3206 সেকেন্ড। আমি এখানে সেকেন্ডও লিখে দিই যে সেকেন্ড, সে কিন্তু সময় নিয়ে ফেলছে আমাদের প্রোগ্রামটা। বাট আমি যদি এটাকে 1 কোটি করে দিতাম, মানে এখানে 1 লক্ষ ছিল, আমি জাস্ট সময়টা 1 মিলিয়ন বানাই দিলাম, মানে এখানে আমি জাস্ট একটা শূন্য আমি অতিরিক্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 কোটি জাস্ট আমি করে দিলাম। 1 কোটি মানে হচ্ছে এখানে আমার যদি 1 কোটি করে দেয়, এখন যদি আমি আমাদের কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অলমোস্ট আমাদের প্রোগ্রাম ফ্রিজ হয়ে গেছে, আমাদের প্রোগ্রাম আর কাজই করছে না। 1 সেকেন্ড কিন্তু অলরেডি চলে গেছে, 2-3 সেকেন্ড হয়তো বা হয়ে গেছে এতক্ষণ, তারপরে কিন্তু আমাদের সিস্টেমটা কাজ করছে না। কিন্তু একটু আগে যখন আমরা আমাদের হোয়াইট বোর্ডে হিসাবটা করছিলাম যে এই যে আমাদের লিস্টটা, যে আমরা যেই লজিকে যাচ্ছিলাম এই লজিকে গেলে এটা কিন্তু ও অফ 1 টাইমেই হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে এটা ও অফ 1 টাইমে হচ্ছে না। কারণ যদি হইতো তাহলে ততক্ষণ আমাদের সিস্টেম কাজ হয়ে যেত, আমাদের এত সেকেন্ড টাইম তো এখানে লাগতো না। তো কেন এটা হচ্ছে না সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো সেইটা বোঝার জন্য আমি এই সবগুলো এলিমেন্টকে এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি নতুন করে আবার অ্যারেটাকে এখানে লিখলাম যে আমাদের প্রবলেমটা কোথায় হয়েছিল আগের চিন্তাধারাতে। তো আগের চিন্তাধারাতে আমরা এখানে অ্যারে ডিক্লেয়ার করছি যে 10, 20, 30, 40, 50 এরকম এলিমেন্ট আমরা ডিক্লেয়ার করছি। এবং যখনই আমি 10কে ডিলিট করব অ্যারের, যখন আমি 10কে ডিলিট করব তখন কি ঘটনা ঘটে? আসলে যদি আমি এখানে 10কে ডিলিট করি তাহলে প্রবলেমটা হচ্ছে যে আমি যদি 10কে ডিলিট করি তাহলে 10-এর যে স্পেসটা আছে সেই স্পেসটা কিন্তু ডিলিট হয় না, কারণ আমরা জানি কি অ্যারে একটা কন্টিগুয়াস মেমোরি নাই, অর্থাৎ সে মেমোরির এই যে এখানে কয়টা এলিমেন্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 6টা এলিমেন্ট আছে সে মেমোরিতে 6টা জায়গা নিয়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই অ্যারেটা ডিক্লেয়ার করা আছে এই 6টা জায়গা সেখানে থাকবেই, এবং এই অ্যারে এই প্রথম এলিমেন্টকে সে পয়েন্ট করেই থাকবে, কারণ হচ্ছে এটা সে পয়েন্ট করেই থাকবে, এটা সে এতে কখনো সে এখান থেকে এই জায়গাটাতে সে চলে আসবে না। অনেকে আনা এখানে যদিও পসিবল, টেকনিক্যালি পসিবল, বাট এটা সে আসবে না, ইউজুয়ালি আসে না। এবং এখানে যদি আমরা নিয়েও আসি তাহলে প্রবলেমটা যেটা হবে যে মনে করি যে অ্যারেকে আমি কোনোভাবে এই পজিশনে নিয়ে আসলাম, তো নিয়ে আসলেও কিন্তু আমার এই যে জায়গাটা ছিল এই জায়গাটা কিন্তু আমার এখানে থেকেই যাবে, এই জায়গাটা আমার মেমোরি থেকে আউট হবে না, অর্থাৎ এই জায়গা অন্য কোনো সিস্টেম চাইলে এখানে ইউজ করতে পারবে না, এই জায়গা এই অ্যারের জন্যই বরাদ্দ। আমি 20কে যদি ডিলিট করি এই জায়গা কিন্তু এখানে থেকে যাবে, 30 যদি ডিলিট করি এই জায়গা এখানে থেকে যাবে। এখন চিন্তা করেন যখন আমি 1 লক্ষ এলিমেন্টকে ডিলিট করে দিব তখনও কিন্তু আমার এই জায়গাগুলো থেকে যাবে। এটা হচ্ছে একটা প্রধান প্রবলেম। অ্যারের প্রথম এলিমেন্টকে যদি আমরা এই অ্যাপ্রোচে আগাইতে চাই তাহলে আমাদের প্রধান প্রবলেম হচ্ছে এটা একটা, যে জায়গা আমাদের এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে না। বাট এফিশিয়েন্টলি ইউজ করার একটা ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে যে আমি যখনই এই যে অ্যারের ভ্যালুগুলোকে ডিলিট করে দিব, ডিলিট করতে করতে আমি অ্যারেকে তো আমি এখানে নিয়ে আসতে পারবো না ডিরেক্টলি, আমার অ্যারেকে এখানেই রাখা লাগবে। কারণ আমি অ্যারেকে যদি এখানে না রাখি তাহলে আমি বুঝবো কী করে যে আমার প্রপার্টি কোথা থেকে শুরু হয়েছে। মানে যদি আপনি এটাকে চিন্তা করেন যে এটা হচ্ছে অ্যারের জমি, তা আপনি আপনার যেই জমির ফসল আপনি কেটে ফেলছেন তারপরে আপনি ওই জমিটাকে যদি বাদ দিয়ে আপনি পরের জায়গাটাতে চলে আসেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার জমি শুরু হয়েছে কোথা থেকে? তো জমিকে বোঝার জন্য এইখানে জমির একটা পিলার এখানে থাকতেই হবে, অর্থাৎ সেই পিলারটা হচ্ছে এই অ্যারেটা। বাট আমরা চাইলে কী করতে পারি, এখানে নতুন একটা পয়েন্টার নিয়ে আসতে পারি, আমি আইকে নিয়ে আসতে পারি। এই আইকে আমি আস্তে আস্তে আগাইতে পারি, এখানে আগাইতে পারি, এখানে আগাইতে পারি, এবং প্রত্যেকটা ভ্যালু ডিলিট করে দিতে পারি। যখনই আমি আমার n-1তম পজিশনে চলে আসবে তখন আমি আবার কি করতে পারি, আমি তো জানি যে আমি আমার আগের জমির ফসলগুলো কেটে ফেলছি, অর্থাৎ আমি আমার কিউ থেকে আগের এলিমেন্টগুলোকে বের করে ফেলছি, তাহলে আমি চাইলে এই জায়গাটাতে নতুন এলিমেন্ট এখানে রাখতে পারি। নতুন এলিমেন্ট যদি এখানে আমি রাখতাম তাহলে আমার কিন্তু অ্যারেটা সেই কিউ এর মতোই আবার আচরণ করত। এবং মাত্র এই যেই টেকনিকটা আমরা বললাম এই টেকনিকটা অনেকেই ইউজ করে, সেটা হচ্ছে কিউ এর ইমপ্লিমেন্টেশন করার জন্য। অর্থাৎ যখন কেউ কিউ ইমপ্লিমেন্টেশন করে তখন তারা এই টেকনিকে কিউকে ইমপ্লিমেন্টেশন করতে পারে। সেক্ষেত্রে এই ইমপ্লিমেন্টেশনটা করা যায় একটা সার্কুলার ওয়েতে, একটা সার্কুলার বাফার তৈরি করে ইমপ্লিমেন্টেশন করা যায়। কিন্তু পাইথনের মধ্যে যে লিস্টটা তৈরি করা হয়েছে সেই লিস্টের মধ্যে এরকম কোনো টেকনিক নাই। মানে এই যে আমি মাত্র যে টেকনিকের কথা বললাম এরকম কোনো টেকনিক পাইথনের মধ্যে নাই। তাহলে পাইথনের মধ্যে কি টেকনিক রয়েছে? পাইথনের মধ্যে যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে, আমরা একটু ব্যাকে আসার চেষ্টা করি যাতে করে আমরা আমাদের আগের নাম্বারগুলো ফেরত পাই।
তো পাইথনের মধ্যে যে টেকনিকটা রয়েছে সেই টেকনিকটা হচ্ছে যখন আমি 10কে এখান থেকে মুছে দিব, পাইথন যেটা করবে এই যেহেতু এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গার মধ্যে এই বাকি এলিমেন্টকে নিয়ে আসার চেষ্টা করবে, অর্থাৎ 10-এর মধ্যে সে 20কে নিয়ে আসবে, সে 20-এর মধ্যে সেই জায়গাটাতে 30কে নিয়ে আসবে, সে 30-এর মধ্যে এই জায়গাটাতে সে এখানে 40কে নিয়ে আসবে, তারপরে এই 50কে সে এখানে নিয়ে আসবে, তারপরে এখানে সে 60কে নিয়ে আসবে এবং এই 60-এর জায়গায় 60 থেকে যাবে, কোনো সমস্যা নাই। তো পাইথন এইভাবে মূলত ভ্যালুটাকে রিমুভ করে। যখন আমি আবার 20কে রিমুভ করব তখন আবার সেম ঘটনা কিন্তু উল্টো হবে, 30 এখানে আসবে, 40 30-এর জায়গায় আসবে, 50 40-এর জায়গায় আসবে, এইভাবে কিন্তু ঘটতে থাকে। এখন আপনি যদি চিন্তা করেন যে এইভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে প্রত্যেকটা অপারেশনের জন্য। আমি জাস্ট একটা এলিমেন্টকে রিমুভ করার জন্য আমার এখানের সমস্ত এলিমেন্ট অর্থাৎ n-1 সংখ্যক এলিমেন্ট এক ঘর করে বামে সরে আসছে। তো যেহেতু এক ঘর করে বামে সরে আসছে আমরা বলতে পারি যে আমাদের টাইম কমপ্লেক্সিটি ও n(1) এবং যেহেতু আমরা জানি যে কনস্ট্যান্ট টার্ম সবসময় বাদ দিতে হয় তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি big(n). এখন আমরা যদি আমাদের প্রোগ্রামটাতে ফেরত আসি তাহলে আমাদের প্রোগ্রামটাতে আমরা দেখব যে আমাদের প্রোগ্রাম কিন্তু এখন পর্যন্ত রান শেষই হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। তো এখন আমরা যদি আসি যে আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটাতে কী পরিমাণ সময় সে নিচ্ছে, সেই সময়টার পেছনে মেইন রিজনটা কি? রিজনটা হচ্ছে যখন আমার হোয়াইল কিউ আমি লিখছি, এর মানে আমার কিউয়ের মধ্যে যে 1 লক্ষ এলিমেন্ট আছে সে 1 লক্ষ এলিমেন্ট বার আমার এই হোয়াইল লুপটা চলবে, অর্থাৎ আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে সেটা হবে হচ্ছে big(n). এবং এখানে প্রত্যেকবার আমি যখন পপ করছি তখন পপ করার সময়ও আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে big(n). তাহলে এই যে আমার যে big(n) এবং big(n) এখানে চলে আসছে, তাহলে আমাদের টোটাল টাইম আসলে কেন এত পরিমাণ বেড়ে যাচ্ছে? কারণ হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি n(n) হয়ে যাচ্ছে এবং n² যে অনেক ভয়ঙ্কর সেটা আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম। কারণ কি? কারণ হচ্ছে যদি আমার ইনপুট সাইজ 10 হয়, 10 গুণন 10 ইকুয়াল টু আমার 100টা প্রসেস, 100টা স্টেপ পার করতে হবে, আমার প্রোগ্রাম খুব ইজিলি পার করে ফেলবে। এবং এই প্রবলেমটাই হয় যখন আমরা আমাদের লোকালি ডেভেলপমেন্ট করি 10টা 15টা এলিমেন্টে, তখন আমরা বুঝবো না যে আমি যে কিউ হিসেবে যেটা ইউজ করছি সেটা নিয়ে ভুলটা আসলে কী হয়েছে। বাট যদি এই জিনিসটা 100 হয়ে যাইতো তখন কী হয়ে যেত? তখন এটা কিন্তু 10,000 হয়ে যেত। ঠিক একই ঘটনা ঘটছে যখন 1 লাখ হয়ে গেছে। তো 1 লাখের মধ্যে বা 1 কোটির মধ্যে যে মনে করেন 6টা শূন্য আছে, 2টাকে গুণ করে দেওয়ার পরে শূন্যর সংখ্যা 12টা হয়ে গেছে, অর্থাৎ এখানে সংখ্যাটা এতটাই বড় হয়ে গেছে, প্রসেসটা এতটাই বড় হয়ে গেছে যে আমাদের প্রোগ্রাম এখন পর্যন্ত এক্সিকিউশন শেষ করতে পারেনি, যে ফাইনালি করতে পারছে 432.17.8 সেকেন্ড সে সময় নিয়ে ফেলছে, যেটাকে আপনি যদি মিনিটে হিসাব করেন তাহলে হয়তো বা অনেক মিনিট, হয়তো বা 8-10 মিনিট সময় কিন্তু সে এখানে নিয়ে ফেলছে। তো এই যে একটা প্রবলেম, তো এই প্রবলেমটা আমরা কিভাবে তাহলে সলভ করতে পারি? তাহলে আমরা বুঝলাম যে কিউ খুবই একটা ব্যাড জিনিস, মানে আমাদের লিস্টকে কিউ হিসাবে ইউজ করা খুবই একটা ব্যাড জিনিস। আমরা কখনোই আমাদের কিউ যদি ইউজ করার প্রয়োজন পড়ে আমরা লিস্টকে কখনোই চিন্তাও করবো না ইউজ করার, কারণ এটা আমাদের পারফরমেন্স একেবারে নষ্ট করে দিবে। তাহলে আমাদের কাছে উপায় কি? আমাদের কাছে উপায় বের করার আগে আমাদেরকে প্রথমে প্রবলেমটাকে চিন্তা করতে হবে যে কি এমন কারণ ছিল যার কারণে আমাদের অ্যারে কিউ হিসাবে ফেল করলো। সেই কারণটা হচ্ছে এই অ্যারের কন্টিগুয়াস মেমোরি, মানে এই যে অ্যারে সমস্ত মেমোরিটাকে সে একসঙ্গে ব্লক করে রাখে, এই ব্লক করে রাখার প্রসেসের কারণেই সে এখানে কিউ হিসাবে ফেল করছে। যেহেতু সে ব্লক করে রাখছে তার আগে পরের এলিমেন্টকে সবসময় সেই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য সামনে আসতে হচ্ছে। কিন্তু কি এমন হইতো যদি আমরা এরকম সবগুলা মেমোরি ব্লক না করে রাখতাম? আমরা যদি এরকম কিছু করতে পারতাম যে আমার প্রত্যেকটা এলিমেন্ট আছে, যেমন আমার এলিমেন্ট আছে 10, এখানে 10 হয়তো বা মেমোরির একটা এ নামক অ্যাড্রেসের মধ্যে 10 আছে, আমার আর একটা এলিমেন্ট আছে 20, সে হয়তো আমার মেমোরির ডি নামক অ্যাড্রেসের মধ্যে আছে, মাঝখানে বিসি আছে, মনে করেন যে বি নম্বর অ্যাড্রেসে হয়তো বা আমার ভিএস কোড বা ক্রোম যেহেতু আমার কম্পিউটারে চলছে তারও তো র্যামের প্রয়োজন আছে, তো সে হয়তো বা আমার বি-তম জায়গাতে, মনে করেন এখানে একটা বি-তম জায়গা ছিল, সেই বি-তম জায়গাতে মধ্যে আমার ক্রোম চলছে, সে ক্রোম এই জায়গাটা নিছে, বা বি সি ডি সেরকম অসংখ্য জায়গাতে সে ক্রোম এই জায়গাটা নিছে। তো আমি ডির মধ্যে 20কে রাখছি এবং আমার আরেকটা আছে মনে করুন এক্স এর মধ্যে আমি হয়তো বা 30কে রাখছি। তো এরকমভাবে যদি আমি রাখতে পারতাম কখনো, এবং আমি আমার একে যদি বলে দিতে পারতাম যে তোমার পরের যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা আছে ডি অ্যাড্রেসে, অর্থাৎ আমি একে 2টা পার্ট দিতাম, একটা হচ্ছে ভ্যালুর পার্ট,
এটা হচ্ছে তার ভ্যালুর পার্ট এবং পরেরটা হচ্ছে তার অ্যাড্রেসের পার্ট। তো আমি তাকে বলতাম যে তোমার যে নেক্সট অ্যাড্রেসটা আছে, যে তোমার নেক্সট অ্যাড্রেসের ভ্যালুটা ডি জায়গাটাতে আছে, ডিকেও আমি বলে দিতাম যে তোমার নেক্সট অ্যাড্রেসের ভ্যালুটা এক্স জায়গাটাতে আছে, এবং এক্সকে আমি বলে দিতাম যে তোমার নেক্সট অ্যাড্রেসে আর কোনো ভ্যালু নাই, তাই আমি তোমাকে এখানে নান দিয়ে দিতাম। তো এইভাবে যদি আমরা করতাম তাহলে কি হইতো, যখন আমি একটা কিউ এর আমার ফার্স্ট এলিমেন্টকে দরকার হইতো, তখন আমার কিউ এর ফার্স্ট এলিমেন্টকে আমি এখান থেকে ডিরেক্ট যদি ডিলিট করে দিতাম, তাহলে যেহেতু সে শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, সে মেমোরির শুধুমাত্র এ নম্বর জায়গায় নিয়ে রয়েছে, তো এ নম্বর জায়গা কিন্তু পুরোটাই ডিলিট হয়ে যেত, জায়গা ফাঁকা হয়ে যেত। সেই জায়গা পরে চাইলে এখন আমার যদি ভিএস কোড আমি নতুন করে চালু করি, সে ভিএস কোড চাইলে এর জায়গাটাকে দখল করে ফেলতে পারে। কিন্তু আমার এই যে অ্যারের ক্ষেত্রে সে কিন্তু জায়গাটাকে করতে পারছিল না, যার কারণে আমার জায়গা সেখানে গিয়েছিল, আমার জায়গাগুলো প্রবলেম হচ্ছিল। যে যদিও বা আমরা এই যে অ্যারেগুলোকে পয়েন্ট আকারে এখানে নিয়েও আসতে পারি, বাট এই আমার আগের জায়গাগুলো সবসময় ব্লক থেকে যাচ্ছিলো, এই প্রবলেমটা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাইতাম। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু আমরা এখানে একটা সেকেন্ড একটা অ্যাড্রেস দিয়ে রাখছি, তো যখন আমি একে ডিলিট করছি, এ আমাকে বলে দিতে পারবে যে পরের এলিমেন্টে আসলে কে আছে, পরের এলিমেন্টে যে ডি আছে, আমি ডিলিট করার সময় এটা জেনে যাব যে ডি পরের এলিমেন্টে আছে। তো পরের বার যদি আমি পপ করি, আমি ডিকে পপ করব, আমি ডিকে মেমোরি থেকে ডিলিট করব। তাহলে এই অ্যাপ্রোচে যদি আমরা আগাইতাম, তাহলে আমাদের মেমোরিও সেভ হইতো এবং একইভাবে আমাদের যে টাইমটা আছে সেই টাইমটাও সেভ হইতো, কারণ আমরা শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকেই এখান থেকে ডিলিট করছি, আমরা কোনো কিছুকে এখান থেকে বামে সরাই নিয়ে আসছি না, এরকম কোনো কাজ করছি না। তো এই যে আমি যেই যেই অ্যাপ্রোচটার কথা এখানে বললাম, সেই অ্যাপ্রোচটাকে বলা হয় হচ্ছে লিঙ্ক লিস্ট। বাট লিঙ্ক লিস্ট আজকে আমাদের টপিক না, লিঙ্ক লিস্ট আমরা অন্য কোনো দিন শিখব। আমাদের মূলত এই সিরিজটাতে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা এমন ডাটা স্ট্রাকচারগুলোকে দেখব যে ঠিক কোন কোন সিচুয়েশনে কোন কোন ডাটা স্ট্রাকচারটা ইউজ করার প্রয়োজন পড়ে, এবং আমরা সঠিক ডাটা স্ট্রাকচারটা কীভাবে বাছতে পারি, কিসের ভিত্তিতে বাছতে পারি। আমরা কোনো একটা ডাটা স্ট্রাকচারের খুব ডিটেলস এখানে যাব না, আমরা শুধু এখানে পারফরমেন্স, সেটা মেমোরির ভিত্তিতে হোক বা টাইমের ভিত্তিতে হোক, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব, এবং সেই ডাটা স্ট্রাকচারগুলো ইউজ করেই আমাদের মেইন যেই পার্টটা, যে আমরা আমাদের কিছু স্কেলেবল ব্যাকএন্ড সিস্টেম যেমন রেডিশ, রেট লিমিটার, তারপরে আমাদের লোড ব্যালেন্সিংয়ের মতো সিস্টেম আমরা তৈরি করব। তো এইগুলো তৈরি করার জন্য যে কয়টা ডাটা স্ট্রাকচার প্রয়োজন, আমরা সে কয়টা এখানে কভার করব। যেমন আমরা আজকে যে কিউটা দেখছি, এই কিউটা আমরা আর কয়েকটা ভিডিও পরে আমরা রেডিশ যখন ইমপ্লিমেন্ট করব, তখন আমাদের এই কিউটা দরকার পড়বে। এই কারণেই কিন্তু মূলত আমরা বোঝার চেষ্টা করছি, যেহেতু রেডিশ আমাদেরকে খুবই ফাস্ট বানাইতে হবে, এই কারণে আমাদের খুবই জানাটা জরুরি যে কোন ডাটা স্ট্রাকচার আমাদের রেডিশের জন্য বেস্ট। এই কারণে কিন্তু আমরা এটা জানার চেষ্টা করছি, এবং আমি এই সিরিজটা তৈরি করতে গিয়ে একটা জিনিস রিয়ালাইজ করছি, সেটা হচ্ছে যেহেতু আমি ডাটা স্ট্রাকচারের খুব ডিপে যদি এখানে যেতে চাই, তাহলে আমাদের প্রধান যে উদ্দেশ্যটা, যে একটা স্কেলেবল ব্যাকএন্ড সিস্টেম তৈরি করা, সেই উদ্দেশ্যটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি এবং আমাদের সিরিজটা বোরিং হয়ে যেতে পারে। যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ডাটা স্ট্রাকচারের ডিপে যাওয়া, অর্থাৎ এই যে আমাদের লিঙ্ক লিস্টটা, বা এই যে আমাদের কিউটা, বা এই যে আমাদের লিস্টে ইন্টারনালি কীভাবে কাজ করছে, ইন্টারনালি কীভাবে তৈরি হচ্ছে, সেটার জন্য আমি নতুন অন্য একটা সিরিজ তৈরি করবো, যেখানে আমরা আমাদের সমস্ত ডাটা স্ট্রাকচার, সমস্ত অ্যালগরিদম যেগুলো আমরা মানে সবসময় শুনে থাকি এবং আমরা সেখানে প্রবলেমও সলভ করবো, এরকম নতুন একটা আমরা সিরিজ নিয়ে আসবো। বাট এই সিরিজে আমরা শুধুমাত্র ব্যাকএন্ড সিস্টেম কীভাবে স্কেলেবল করা যায়, সব থেকে অপটিমাইজ ওয়েতে ব্যাকএন্ড সিস্টেমের প্রবলেমগুলো সলভ করা যায়, কখন সঠিক ডাটা স্ট্রাকচার চুজ করা যায়, কী ক্রাইটেরিয়ার অনুযায়ী কী ক্রাইটেরিয়া চিন্তা করে কীভাবে চিন্তা করতে হয় কোনো একটা প্রবলেমের জন্য, কোনো একটা সঠিক ডাটা স্ট্রাকচার চুজ করার ক্ষেত্রে, সেই চিন্তা করার যে অ্যাবিলিটিটা, সেইটা গ্রো করার চেষ্টা করবো হচ্ছে আমরা আজকের ভিডিওটাতে। তো এটার কারণেই আমরা মূলত এটার ডিটেলস দেখছি না, আমরা দেখছি হচ্ছে যে চুজ করতে হয় আসলে কিভাবে। তো আমরা এখানে দেখলাম যে একটা লিঙ্ক লিস্ট যদি আমরা চুজ করতে পারতাম, তাহলে আমাদের এই কিউ এর প্রবলেমটা সলভ হয়ে যাইতো। তো এইরকম একটা লিঙ্ক লিস্ট আমাদের পাইথনের মধ্যে কিন্তু দেওয়াই রয়েছে, সেইটা দেওয়া রয়েছে যেটার মধ্যে, সেটাকে বলা হয় হচ্ছে ডেক, এবং ডেক হচ্ছে একটা ডাবলি লিঙ্ক লিস্ট। অর্থাৎ লিঙ্ক লিস্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গলি, যেমন এখানে আমি তোমাকে যেটা দেখালাম এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, আর একটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। ডাবলি লিঙ্ক লিস্ট হচ্ছে যে 20 তার কাছে তার পরের নোডের অ্যাড্রেস আছে, বাট তার কাছে যদি তার আগের নোডেরও অ্যাড্রেস থাকতো, যে তার আগের নোডটা হচ্ছে এ অ্যাড্রেসে আছে, এই অ্যাড্রেসটা যদি থাকতো, তাহলে সে একটা ডাবলি লিঙ্ক লিস্ট কিন্তু হয়ে যেত। এরকম এখানেও আর কি তার আগে কোনো অ্যাড্রেস নাই, সে নান থাকবে, এবং এখানে তার আগে যেহেতু একটা অ্যাড্রেস আছে,
সেই অ্যাড্রেসটা এখানে ডি থাকবে, তাহলে এটা একটা ডাবলি লিঙ্ক লিস্ট। তো এরকম একটা ডাবলি লিঙ্ক লিস্ট পাইথনের মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে, সেটা ইমপ্লিমেন্ট করা আছে হচ্ছে কালেকশন নামে একটা মডিউলের মধ্যে। আমি যদি এখানে লিখি যে ফ্রম কালেকশন, সেখান থেকে তুমি ইম্পোর্ট করো ডেককে। ডেক মানে হচ্ছে ডাবল ইন্ডেড কিউ, অর্থাৎ এটা এমন একটা কিউ, এই যে আমরা একটু আগে এখানে কিউ নিয়ে আলোচনা করছিলাম না, যে মানুষদেরকে, তো ডেক হচ্ছে এমন একটা কিউ যেই কিউয়ের শুরু থেকেও আমরা চাইলে ভ্যালু সরাইতে পারি, আমরা পেছন থেকেও চাইলে ভ্যালু সরাইতে পারি, আমরা আবার শুরুতেও আমরা চাইলে নতুন ভ্যালু অ্যাড করতে পারি এখানে, আবার আমরা চাইলে পেছন থেকেও নতুন ভ্যালু অ্যাড করতে পারি। এটা হচ্ছে ডেক। তো এই ডেক আমরা এখানে কিভাবে ইউজ করতে পারি, সেটা ইউজ করার জন্য আমরা প্রথমে একটু ডেকটাকে বুঝবো, তারপরে আমরা এই টাইম নিয়ে আলোচনা করব। তো ডেক তৈরি করার জন্য আমাদের এখানে কিউই আছে, বাট আমাদের লিস্টটাকে আমরা জাস্ট ডেক করে দেবো, তাহলে একটা ডেক তৈরি হয়ে যাবে এবং আমরা 10টা এলিমেন্ট দিয়ে আবারও দেখে ফেলতে পারি যে আমাদের ডেকটা আসলে কীভাবে ভ্যালুগুলোকে রাখে। আমি এখানে লিখলাম কিউ এবং আমি এখানে যদি রান করি তাহলে দেখলাম যে আমার ডেক আকারে 10টা এলিমেন্ট কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো ডেকের কিছু অপারেশন আছে। প্রথম অপারেশন হচ্ছে ডেকের, যা আমি ডেকের মধ্যে চাইলে অ্যাপেন্ড করতে পারি। অ্যাপেন্ড করা মানে হচ্ছে পেছনে ভ্যালু যোগ হবে। পেছনে ভ্যালু যোগ হবে কি, যে পেছনে ভ্যালু যোগ হবে, আমি মনে করো এখানে দিয়ে দিলাম 100। তাহলে আমি যদি এরপরে আবার প্রিন্ট করি ডেকটাকে, যে আমি প্রিন্ট করলাম আমাদের কিউটাকে, যদি আমি প্রিন্ট করলে দেখো যে আমাদের এই যে 9 পর্যন্ত তো আমাদের আগে ছিলই, তারপরে 100 কিন্তু যোগ হয়েছে, যে বললাম লাস্টেও কিন্তু অ্যাড করা যায়। এটা হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আমি এর শুরুতেও অ্যাড করতে পারি। তো শুরুতে অ্যাড করার জন্য আমাদের এখানে লিখতে হয় অ্যাপেন্ড লেফট, এবং অ্যাপেন্ড লেফট আমি এখানে 100 দিলাম, এবং 100 দেওয়ার পরে আমি যদি কোডটাকে রান করি তাহলে দেখো এই যে 100টা শুরুতে যোগ হয়েছে, তারপরে বাকি এলিমেন্টটা আছে। এটা হচ্ছে ডেকের কিছু বৈশিষ্ট্য। এবং ডেকের শুধুমাত্র বৈশিষ্ট্য এতটুকুই নয়, ডেকের মধ্যে আরও অনেক কিছু করা যায়। যেমন আমরা চাইলে ডেকে শুধু একটা এলিমেন্ট না, আমরা চাইলে মাল্টিপল এলিমেন্টও দিতে পারি। যেমন এখানে আমি একটা কিউ ডট আমি লিখলাম এক্সটেন্ড, এবং এক্সটেন্ডের মধ্যে আমি এখানে একটা আইটারেবল দিয়ে দিলাম। আইটারেবল বলতে বোঝায় হচ্ছে কোনো একটা লিস্ট বা টাপলকে। তো আমি এখানে দিয়ে দিলাম 100, 200, 300, এরকম আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি প্রিন্ট করি তাহলে দেখো একসাথে যে 100, 200, 300 কিন্তু আমার ডেকের মধ্যে ঢুকে গেছে। এবং এটাকে তুমি আবার এরকম চিন্তা করো না যে মনে করো আমার এখানে একটা লিঙ্ক লিস্ট ছিল এরকম, যেটার সঙ্গে আমার এইরকম একটা লিঙ্ক লিস্ট ছিল, যে এখানে একটা লিঙ্ক লিস্ট ছিল যেখানে 0 ছিল, এখানে 1 ছিল, এটার সঙ্গে আমার 2 ছিল। তারপরে আমি এখানে কি করলাম, একটা লিস্ট আমি যে ওখানে কি করলাম, এই যে 100, 200, 300 এরকম যে আমি রাখলাম, এটা কিন্তু ডিরেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। এরকম আবার চিন্তা করো না। এরকম অ্যাড হয়ে গেলে কী হবে, আমি যদি এখন 100কে পপ করি, সেই তো আমার আবার এটাকে সেই লেফটে কিন্তু সে আসতেই হবে। মূলত ডেককে যখন এক্সটেন্ড করা হয় তখন এইভাবে সে করে না। সে যেটা করে, সে যখন এক্সটেন্ড করা হয় তখন অপারেশনে এখানে যে কয়টা এলিমেন্টকে এক্সটেন্ড করবে সেই কয়টা এলিমেন্টকে সে নিজের মতো করে প্রসেস করে নেবে। অর্থাৎ 100, 200, 300কে সে নিজের মতো করে এখানে ভাঙবে। 100কে প্রথমে ঢুকাবে, তারপরে সে 200কে ঢুকাবে, তারপরে সে 300কে ঢুকাবে। এইভাবে সে একটা একটা করে এলিমেন্ট এখানে নিয়ে আসবে। এইভাবে আর কি এক্সটেন্ড করা যায়। এবং এই এক্সটেন্ড শুধুমাত্র যদি এক্সটেন্ড লিখি তাহলে ডান দিকে এক্সটেন্ড হবে, এবং আমরা যদি এক্সটেন্ড লেফট লিখি তাহলে এই যে বাম দিকে কিন্তু এক্সটেন্ড হয়ে যায়। তো এইভাবেও আর কি, যে বাম দিকে যখন এক্সটেন্ড হয় তখন এই যে দেখো এই যে শুরু থেকে এক্সটেন্ড হয়, মানে 100 প্রথমে আসে, তারপরে 200, তারপরে 300, আর বাম দিকে করলেও শুরু থেকে কিন্তু হয়। তো এইভাবে আর কি ডাবল ইন্ডেড কিউটা কাজ করে। তো ডাবল ইন্ডেড কিউ আমাদের জানা বোঝা হয়ে গেছে। এখন আমরা দেখব যে ডাবল ইন্ডেড কিউ আমাদের এই যে সিচুয়েশনটা আছে, যে আমাদের একটা কিউ দরকার, তো সেই সিচুয়েশনে এটা কেমন পারফর্ম করে। তো আমরা এটাকে এখান থেকে আনকমেন্ট করে ফেললাম, এবং এই যে আমাদের টাইম কমপ্লেক্সিটি, এটা আমরা এখান থেকে সরাই ফেললাম। এবং এখন আমাদের যখন ডেক থেকে আমরা কোনো কিছু পপ করব, যদি আমরা ডান দিক থেকে পপ করতে চাই, অর্থাৎ আমরা শেষের দিক থেকে পপ করতে চাই, তাহলে আমরা লিখি শুধু পপ। বাট আমরা যদি শুরু থেকে পপ করতে চাই তাহলে আমরা লিখি হচ্ছে লেফট। যেমন আমি যদি কিউ ডট পপ লেফট লিখি, এবং তুমি এখানে আগের মতো আবার এলিমেন্টও দেখতে পারো, যে এলিমেন্ট ইকুয়াল টু এরকম, তারপরে আমি প্রিন্ট করলাম হচ্ছে এলিমেন্টটাকে, তাহলে তুমি দেখতে পারবে আমি এখানে জাস্ট এন এর মান 10 দিয়ে রাখছি। তুমি তাহলে এলিমেন্টগুলোকে দেখতে পারো। এই যে দেখো আমার প্রথমে 0 পপ হয়েছে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে কিন্তু পপ হয়েছে। এখন আমরা আবার এটাকে 100 থেকে আমরা 1 কোটিতে নিয়ে যাই। প্রথমে 3টে শূন্য, তারপরে আবার 3টে শূন্য। এখন আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এখন আর প্রিন্টের দরকার নেই। আমি 1 কোটিটা এলিমেন্ট প্রিন্ট করতে চাই না। আমি এখানে আমাদের যে কিউটা আছে সেই কিউটাকে আমি এখানে শুধু পপ করতে চাই।
পপ করার পর আমরা দেখতে চাই যে আমাদের কিউটা কীরকম পারফর্ম করে। একটু আগে আমাদের কত টাইম নিয়েছিল মনে আছে, 478 বা এরকম একটা সময় কিন্তু আমাদের নিয়ে ফেলছিল, যেটা অনেক মিনিট। বাট এখন দেখো জাস্ট রান করার সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট হয়ে গেছে, এবং এক্সিকিউশনে আমরা আমাদের শুধুমাত্র 0.07 অর্থাৎ 1 সেকেন্ডেরও কম সময় কিন্তু আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা নিয়ে ফেলছে। 1 সেকেন্ডের কম সময় সে 1 মিলিয়ন ডাটা, এখানে 1 মিলিয়ন না, এখানে 10 মিলিয়ন ডাটা, সে 10 মিলিয়ন ডাটাকে সে কী করতে পারছে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে প্রসেস করে ফেলতে পারছে, শুধুমাত্র একটা সঠিক ডাটা স্ট্রাকচার চুজ করার মাধ্যমে। তো এই ভিডিওতে আমরা বুঝলাম যে যখন আমরা কিউ হিসাবে কোনো ডাটা স্ট্রাকচার আমাদের প্রয়োজন বা কিউয়ের বিহেভিয়ার প্রয়োজন, তখন আমরা কখনোই লিস্ট ইউজ করবো না। লিস্ট খুবই ডেঞ্জারাস হবে এক্ষেত্রে। আমাদের সবসময় সেক্ষেত্রে সঠিক ডাটা স্ট্রাকচার হিসেবে ডেক ইউজ করা প্রয়োজন। এবং এই যে ডেক আজকে আমরা শিখলাম, আমরা ঠিক কয়েকদিন পরেই এই ডেক ইউজ করে আমাদের রেডিশ যেটা আমরা ইমপ্লিমেন্ট করব সেই ইমপ্লিমেন্টেশনের কাজে লাগাবো। আশা করি এই ভিডিওটা থেকে তুমি বুঝতে পারছো যে কিউয়ের ক্ষেত্রে কীভাবে সঠিক ডাটা স্ট্রাকচার নির্বাচন করা যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।